ওকে। আচ্ছা, আমরা কালেকশন পড়েছি কালকে, সরি ডেটাটা ক্লাসিফিকেশন করেছি। এখন আমাদেরকে যেটা জানতে, আচ্ছা ডিসক্রিট কন্টিনিউয়াস এটা ডেফিনেশন কেউ দিতে পারবে? পারবে কেউ? যে ডেটার না, আইসোলেট থাকবে সেই ডেটা, যে ডেটা, যে ডেটার আইসোলেট ভ্যালু থাকবে, আচ্ছা, ভ্যালু সেটা পাওয়া যাবে না। ডিসক্রিট। এক্সাম্পল? তো ফ্যামিলি সাইজ, স্টুডেন্ট নাম। ফ্যামিলি সাইজটা কি? ফ্যামিলি মানে ফ্যামিলিতে কতজন আছে সেটা যে আইসোলেট করে ভ্যালুটা নেওয়া হয় ওটাই। আচ্ছা, আইসোলেট করে ভ্যালুটা নেওয়া হয় ব্যাপারটা এরকম নয়। মানে মানে আইসোলেট ভ্যালুটা। আচ্ছা, মানে আমার একটা ফ্যামিলি সংখ্যা কখনো তো আর ইন্টারভ্যাল ভ্যালু হতে পারে না। আমার কি হবে, হ্যাঁ, 5 জন অড থাকে, জোন তো। 7 জন হতে পারে, 8 জন একটা ঘরে হতে পারে। কন্টিনিউয়াস ডেটা, অন্য কেউ একজন উদাহরণ দাও। ইনকাম, ইনকাম আর হাইট হতে পারে। হুম, ঠিক আছে, এইভাবে অ্যান্সার দাও, হ্যাঁ প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে এবার যেটা পড়বো সেটা হচ্ছে কালেকশন, যে মেথড গুলো সেগুলো আমরা একটু পড়ি। কি কালেকশন জিনিসটা কি? না, আমি ডেটা নিয়ে কাজ করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাকে আমাকে কালেকশন করতে হবে, রাইট? কালেকশন এন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুটনি। কি সেটা? বলছে ইন এনি স্ট্যাটিস্টিক্যাল অ্যাক্টিভিটি দ্য প্রাইমারি টাস্ক ইজ, আমি যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল যদি কাজকর্ম করতে যাই, আমাদের কাছে প্রাইমারি কাজটা কি, প্রাইমারি টাস্কটা কি? টু কালেক্ট ডেটা এন্ড দিস ক্যান বি অ্যাচিভড বাই কোশ্চেনিয়ার মেথড অর শিডিউল। মানে আমাকে যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাকে ডেটা কালেক্ট করতে হবে। কি করতে হবে? ডেটা কালেক্ট, ওকে। এবং সেটা অ্যাচিভড হবে কোথা থেকে? বাই একটা গুড কোশ্চেনিয়ার মেথড, আমরা শিডিউলকে ফলো করে আমরা ডেটাকে কালেক্ট করব। আমি মন খুশি মতো, আমার খুশির মতো তো আমি কাউকে প্রশ্ন করতে পারি না। কেমন? মন খুশি মতো আমি কোশ্চেন করতে পারি না। সো সেই জায়গা থেকে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা শিডিউল ফলো করতে হয়। কি শিডিউল? না, একটা কোশ্চেনিয়ার, তোমার ক্লাসে এক্সাম যেটা হয়, ধরো মাস্টার মশাইয়ের ইচ্ছে হলো 100টা শর্ট কোশ্চেন দিয়ে দেবে শুধু, বা তার ইচ্ছে হলো 100টা শুধু লং কোশ্চেন দিয়ে দেবে, এভাবে তো হতে পারে না। তাকে একটা শিডিউল ফলো করে কোশ্চেন করতে হয়, একটা সিলেবাস স্ট্রাকচার ফলো করতে হয়, কোশ্চেন স্ট্রাকচার স্ট্রাকচার কেমন হবে সেটা তাকে ফলো করতে হয়। ঠিক তেমনই আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল কোনো কাজ করব, তোমরা করবে, ইন ফিউচারে করবে, তোমাদের এমনও কিছু হয়তো পেপার আছে, মানে তোমরা তো যদি অটোনোমাস ইউনিভার্সিটির আন্ডারে নয় তো, মানে সিলেবাস স্ট্রাকচারটা, তাহলে আমি 100% বলে দিতাম কি আছে এরপরে। তো তবুও দেখবে কিছু কাজ থাকবে যেগুলোতে তোমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে, ডেটা কালেক্ট করে তোমরা সেগুলো একটু অ্যানালাইসিস করে প্রজেক্ট জমা দিলে, হ্যাঁ, তো সেটা করতে হলে একটা গুড কোশ্চেনিয়ার মেথড ফলো করতে হবে। আর তুমি কোশ্চেনটা কি করবে, কেমন ভাবে করবে, তার কিছু রুলস আছে। কি? আমাকে এত হিজিবিজি গল্প করতে হবে না তোমাদের। সিম্পলি দেখো, একটা গুড কোশ্চেনের শুড হ্যাভ দ্য ফলোইং ফিচার্স। তার একটা ভালো প্রশ্ন, আমি 1 পেজের একটা প্রশ্ন ধরিয়ে দিলাম, কাউকে উত্তর দেওয়ার জন্য, সেটা কিছু সিস্টেম ফলো করতে হবে। কি বলছে? কোশ্চেন শুড বি রিলেভেন্ট টু দ্য সাবজেক্ট এন্ড শুড বি ফ্রেমড ইন সিম্পল এন্ড লুসিড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওকে। কিছু, আমি একটা সাবজেক্ট ঠিক করব আগে, আমার কাজ হবে সাপোজ আমি মেদিনীপুরে জল দূষণ নিয়ে সার্ভে করবো, রাইট?
যে মেদিনীপুরে জল দূষণ কেন হচ্ছে বা জল দূষণের প্রভাব কি পড়ছে ওয়াটার পলিউশনের উপরে, তাহলে আমাকে আগে একটা সাবজেক্ট ঠিক করে নিতে হবে। ওয়াটার পলিউশনের উপর সাপোজ তোমরা একটা সার্ভে করবে, অ্যানালিসিস করবে, এর ফলে মানুষের কি প্রভাব পড়ছে বা এটা কেন হচ্ছে। তো এই যে এটা করবে, এইটা সাবজেক্ট তুমি ঠিক করলে, এবার এর বেসিসে তোমাকে কোশ্চেন গুলো রেডি করতে হবে একটা একটা করে, রাইট? সেকেন্ড অপশন কি বলেছে, কোশ্চেন শুড নট বি অ্যামনেসিয়াস। জানো মানে কি? কোশ্চেনটা যেন অ্যামনেসিয়াস না হয়, মানুষ যেন সহজে অ্যান্সার দিতে পারে। 3 নম্বরে বলছে কোশ্চেন শুড নট হার্ট এনি সেন্টিমেন্টস অফ দ্য পিপল প্রোভাইডিং রেসপন্স। ওকে, আমি এমন ভাবে সার্ভে করতে গিয়ে মানুষকে প্রশ্ন করে ফেলবো না যেখানে মানুষের মানে হার্টকে আমি তার সেন্টিমেন্টালে আঘাত করি, তার খারাপ লাগতে পারে, এরকম কোশ্চেন যেন আমি না করি। হুম, আমাকে সেটা দেখতে হবে। আমি একটা বাড়িতে একটা পাড়ায় সার্ভে করতে গেছি, বাংলার বাড়ি, ঘর বাড়ি দেবে সরকার, হ্যাঁ, রাজ্য কেন্দ্র যাই হোক, এটা সেটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি সার্ভে করব, সার্ভে করতে গিয়ে লোককে জিজ্ঞেস করবো নাকি যে এই তোমার বাড়িতে গরিব কেন, কেন ঘর করতে পারোনি? আমি তো এরকম প্রশ্ন করলে লোক তো খারাপ লাগবে। আমার কাজ তার আর্থিক অবস্থা দেখা, ডেটাকে সংগ্রহ করা, চলে আসা, এবং তিনি যে আর্থিকভাবে দুর্বল সেটা জানার জন্য আমাকে সহজ সরল ভাবে প্রশ্ন করে সেই ডেটা কালেক্ট করে আনতে হবে। আমি তো লোককে বলতে পারি, এই কেন তুমি দুর্বল, কেন তুমি বেশি টাকা ইনকাম করতে পারো না, ওভাবে তো করতে পারি না। এটা হচ্ছে ব্যাপার, মানুষ যেন হার্টফুল না করে কোশ্চেন। 3 নম্বর কি, a few question must be framed in a such a manner that they can use to cross validate response of previous question. হুম, আমি কিছু কোশ্চেন অল্প অল্প কোশ্চেনই দেবো আমরা, মানে হাজারটা কোশ্চেন করলে মানুষ উত্তর দেবে না। হুম, তারপরে আবার যদি সরকারি হয়ে থাকে না, মানে পড়ানোর থেকে বেশি কাশি হয়ে যাচ্ছে, শরীরটা এতটাই ফুটে গেছে, কিন্তু এখন আমার ওষুধ খাওয়াও যাবে না, খাওয়ার পরে খেতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, আহ, মানে আমি কোশ্চেন যে করব, কোশ্চেনটা তৈরি করব না, সেই কোশ্চেন এয়ারে আমায় কিছু অল্প কোশ্চেন করতে হবে। তারপরে হ্যাঁ, যেটা মেন বলতে গেছিলাম, তুমি যে কোশ্চেন নিয়ে মানুষের কাছে সার্ভে করতে যাবে, মানুষ আবার তোমাকে এমনি এমনি অ্যান্সার দেবেও না। কেন দেবে না? যদি দেখে তুমি সরকারি লোক, কিছু প্রকল্পের জন্য সার্ভে করতে গেছে, তবে মানুষ উত্তর দেবে। মানে তখন সে আরো বাড়িয়ে তোমাকে বলবে, হ্যাঁ আমার বাড়িতে খুব গরিব, আমাদের পাকা বাড়ি নাই, এটা নেই সেটা নেই। তুমি একটা স্টুডেন্ট হয়ে তোমার কোনো একটা অ্যানালাইসিসের জন্য যাও দেখি, মানে কোশ্চেন নিয়ে দেখবে মানুষ তোমাকে অ্যান্সার দিচ্ছে না। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে তিনি তখন ভাববেন যে আমি কেন প্রশ্ন উত্তর দেবো, আমার কাজ নেই নাকি, সময় নেই আমার। এই আমরাই, আমাদের সেকেন্ড সেমিস্টারে একটা ছিল, প্রজেক্ট ছিল, যেখানে আমাদেরকে ডেটা কালেক্ট করে সার্ভে করে রিপোর্ট দিতে হয়েছিল। এবার লোকের বাড়ি গেছি, বাবু আমার সময় নেই, সময় নেই, এত সময় নেই, কি লাভ? কিন্তু ওইখানে যদি আমার হাতে একটা টিফিন নিয়ে যেতাম, মিষ্টি ঠোঙা, ভাবো একবার, সবাই অ্যান্সার দেবে, এই ফর্মটা ফিল আপ করে দে, মিষ্টি ঠোঙা দেবে। তখন বাড়ির লোক এটাই বলবে যে আচ্ছা আমার বাড়িতে 10 জন থাকি, 10 জন অ্যান্সার দিয়ে দেবো, 10 জনের জন্য 10টা ঠোঙা দেবে, তাহলে আমি 10 জনই তোমার 10টা ফর্ম ফিল আপ করে দেবো, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো আমাকে অতিরিক্ত কোশ্চেন করা যাবে না, প্রয়োজনীয় রিলেভেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে একটা গুড কোশ্চেনিয়ারের স্ট্রাকচার। হ্যাঁ, এগুলো ফলো করে আমাদেরকে করতে হয়। বোঝা গেছে একটা কোশ্চেনিয়ার জিনিসটা কি, বা কোশ্চেনিয়ার আমায় কেমন করতে হবে, বলো তো? হ্যালো, শ্রেয়া, শ্রেয়া তুমি বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এতক্ষণ চুপ ছিলে কেন বলো তো, আগে এইটা বলো তো। মানে তোমরাও কি আমার মতো ফাঁকিবাজ, যে পড়তে পড়তে অন্য কারোর সঙ্গে গল্প করছো, কিংবা ক্লাসে জয়েন হয়ে অন্য কোথাও ঘুরতে চলে গেছো? এরকম কিছু করছো কি যার জন্য রিপ্লাই দিতে প্রবলেম হচ্ছে? না, ফোনে টাচে সমস্যা ছিল। কিসের সমস্যা? ফোনে মানে টাচটা নেয়নি আচ্ছা তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার সুচিস্মিতার সমস্যা কি? না স্যার, আমি পাশেই আছি, ফোনের পাশেই আছি। আবার স্যার, দাদা দাদা বসে আমি না না, স্যার হওয়া, আমার স্যার হওয়ার চান্স ভবিষ্যতে খুবই কম, আমার দ্বারা স্যার ফ্যার হওয়া হবে না।
হ্যাঁ, আমাকে স্যার ফ্যার বলো না, বাই দা। আচ্ছা, কে একজন লেফট নিল? আচ্ছা যাই হোক, সঙ্গীতা। আচ্ছা ঠিক আছে। আর দেবাঞ্জল, কি দেবাঞ্জলি নাকি নামটা? কোশ্চেনের বোঝা গেছে? একটা কোশ্চেন আছে, আরে এটা শিখে রাখো, এগুলো তোমার নিজের সাবজেক্টেরও সার্ভে করতে পরে লাগবে। না তুমি কাঁড়ি কাঁড়ি প্রশ্ন করে দেবে, লং কোশ্চেন করে দেবে, লোকে তোমার গল্পের অ্যান্সার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেবে না। হুম। দেবাঞ্জলি, বলো। তুমি বুঝতে পেরেছো? দেবাঞ্জলি বলোটা বললে দেখছো, ওরা নিয়ে বললো বলো। গুড। সঙ্গীতা কুন্ডু নাকি কি, যাই হোক, সঙ্গীতা হ্যাঁ, বোঝা গেছে, বুঝতে বোঝা পেরেছি। গেছে। ওকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোশ্চেন নিয়ে তো বুঝলাম যে আমাকে কাজ করতে হলে কোশ্চেন নিয়ে তৈরি করে ডেটা কালেক্ট করতে হবে, সেটা তো আমরা বুঝলাম। নেক্সট আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোশ্চেন কালেক্ট করার মেথড গুলো কি কি। কয়েকটা মেথড আছে। একটা বলছে ইন্টারভিউ মেথড। হুম। কি লেখা আছে হিজিবিজি বাদ দাও, দাদার কথা জাস্ট শোনো, দিলে বুঝতে পারবে। কি মেথড? ইন্টারভিউ মেথড মানে আমি সরাসরি ডাইরেক্টলি গিয়ে আমি কোশ্চেন করব ফ্রম দা রেসপন্ডেন্টস, যিনি অ্যান্সার দিচ্ছেন রেসপন্ডেন্টস, তাকে গিয়ে আমি সরাসরি ডাইরেক্টলি তাকে গিয়ে কোন প্রশ্নের অ্যান্সার জানতে চাইবো। ওকে, একটু দাঁড়াও, জলটাকে নিই। আচ্ছা, এর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। চান্স অফ নন রেসপন্স ইন নিয়ারলি ডিমিনাইজড। হুম, তার নাও উত্তর দিতে পারে, দেখা যাচ্ছে যেহেতু। সেকেন্ড হচ্ছে ইন্টারভিউয়ার্স মে ক্রস এক্সামিন দা রেসপন্ডেন্টস tactfully. হুম। আর থার্ড হচ্ছে বলছে দিস মেথড ইজ এফেক্টিভ ইভেন ইফ দ্য রেসপন্ডেন্টস আর ইলিটারেট। হুম। ইলিটারেট মানে বুঝতে পেরেছো তো? আমি সবাইকে সব ধরনের কোশ্চেন তো করতে পারি না, যিনি হয়তো একটু শিক্ষা মানে শিক্ষাগত যোগ্যতা তার হয়তো একটু কম আছে, সব তো বুঝতে পারবে না। হ্যাঁ, এগুলো অ্যাডভান্টেজেস মানে, এটার মানে কি বলতো, আমি এই মেথডটা করলে এই অ্যাডভান্টেজেস গুলো পাবো কেন? না, তিনি পড়তে জানেন না, ইলিটারেট, শিক্ষাগত যোগ্যতা কম বা অশিক্ষিত। তো সেই জায়গা থেকে আমি কিন্তু তাকে জিজ্ঞেস করলে তিনি সহজে উত্তর দিতে পারবেন। আমি একটা কাগজ ধরিয়ে দিলে তিনি অতটা সহজে বলতে পারতেন না। তো এগুলো অ্যাডভান্টেজেস, হ্যাঁ। আর যেহেতু আমি চান্স অফ নন রেসপন্স মানে কি, আমি কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করছি তাকে, তো অ্যান্সার না দেওয়ার চান্সটা কম, কিছু তো একটা উত্তর দেবেন উনি। বুঝতে পেরেছো? ডিসঅ্যাডভান্টেজেস কি এই মেথডটা? রিকোয়ার্স এ লট অফ টাইম এন্ড মানি। আমি যদি এইভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অ্যান্সার নেওয়ার চেষ্টা করি, একটা লট অফ টাইম আর মানির কিন্তু দরকার। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। হুম। এন্ড সেকেন্ড কি, দেয়ার ইজ এ চান্স অফ ইন্টারভিউর বায়াস। মানে কি, যিনি ইন্টারভিউয়ার তাকে বায়াস হতে হবে, তিনি কোনো পক্ষের হয়ে বলবে না, হ্যাঁ, যাতে সঠিক অ্যান্সার দেয় সেটা লক্ষ্য করা প্রয়োজন। এইটা যদি বায়াস হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। হুম। এন্ড রেসপন্ডেন্টস মে বি হেজিটেন্ট, তিনি হেজিটেট করতে পারেন, তার মনে হতে পারে কি অ্যান্সার দেবো, এটা সরাসরি লোকে কি মনে করবে। এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, দেন সেকেন্ড মেথড হচ্ছে মেল কোশ্চেন মেথড। গুগল ফর্ম জানো কেউ? হুম। কি বললেন আরেকবার বলুন। গুগল ফর্ম জানো? গুগল ফর্ম। না। হ্যাঁ। হুম। ওই যে গুগল ফর্ম করে অ- ওটাকে আমরা মেল করে দিতে পারি কাউকে, বা হোয়াটসঅ্যাপ করতে পারি। মেল কোশ্চেন মানে ইন দিস মেথড questionnaire are sent to respondents and they are asked to answer and post it back, মানে তিনি ফিল আপ করবেন কোশ্চেন অ্যান্সার গুলো, তারপর শেষে সাবমিট করবেন। আমরা বাড়ি বাড়ি যাব না। এর অ্যাডভান্টেজেস গুলো কি? লেস টাইম মানি কনজিউমিং, কম টাকা লাগবে, টাইমটাও কম লাগবে। হুম। আমি সবাইকে একসঙ্গে পাঠিয়ে দিয়েছি, 100 জনকে সাপোজ। নো ইন্টারভিউয়ার বায়াস। ওকে, ইন্টারভিউয়ার বায়াস হওয়ার কোনো চান্স নেই, কারণ তিনি তার মতো করে, তার নাম আমি পরিচয় জানতে চাইলাম না, আমি তাকে যাকে পাঠিয়েছি
তিনি কারোর প্রতি বায়াস না হয়ে তিনি অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস কি? লার্জ অ্যামাউন্ট অফ নন রেসপন্স। এইটা একটা কিন্তু খারাপ দিক। মানে তুমি তোমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 100 জন আছে, সেখানে তুমি ওই লিঙ্কটাকে পাঠিয়ে দিয়েছো গুগল ফর্মের সাপোজ। ওই 100 জন বন্ধু আদৌ তোমাকে মানে সাবমিট ওটা করবে না। তারা বলবে কেন এত করতে যাও, আমাদের এত টাইম কোথায়। মানে আমি তোমাদেরকে দেখাতে পারি এরকম আমাদের কিছু কিছু প্রজেক্টে, মানে গ্রুপের মধ্যে পাঠিয়ে করেও পার্সোনালে বলতে হচ্ছে, ভাই তুই আমাকে এটা একটু অ্যান্সার গুলো সাবমিট করে দে, তুই একটু করে দে। মানে লোক জোগাড় করতে হয়েছে। একটা ইন্টার্নশিপ করেছিলাম ডেটা সায়েন্সে, তো সেখানে সেই প্রজেক্টটা করার জন্য লোক জোগাড় করে, মানে নিজের লাস্টে 3-4টা ইমেল কে ইউজ করে সাবমিট করতে হয়েছে। নিজে 3-4টা ইমেল থেকে অ্যান্সার দিয়েছি, দিয়ে যতজন বলেছিল, যতটা যতগুলো ফিল আপ করতে হতো সেটা করেছি। তো অনেকেই থাকে যারা অ্যান্সার দিতে চায় না, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস। সেকেন্ড হচ্ছে নট ভ্যালিড ফর পপুলেশন উইথ লেস এডুকেটেড পিপল। মানে যারা এডুকেটেড নয়, হুম, তাদের জন্য কিন্তু এটা ভ্যালিড নয়। আমি তোমার বাড়ি, তুমি দিদাকে পারবে এটা মেল করে দিতে? তিনি পড়তে জানেন না, মোবাইল ব্যবহার করতে জানেন না, তিনি কি করে বলবেন? হুম, এগুলো কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস। বোঝা গেল দুটো? বলো। হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে। ওকে, আর একটু আমরা চটচট পড়ে নিই। সেটা হচ্ছে, আচ্ছা, স্কুটনি অফ ডেটা আমি কালকেই বলেছিলাম একবার। হ্যাঁ, মানে ধরো তুমি এর বাড়ি গেলে, তোমাকে শ্রেয়াকে তুমি একটা ডেটা কালেক্ট করলো দেবশ্রুতি, বললো শ্রেয়া আমার তোকে কিছু কোশ্চেন করার আছে। ও তো শ্রেয়াকে বললো, আচ্ছা শ্রেয়া তোর তুই বড় লোক না গরিব লোক? শ্রেয়া তখন বললো আমি পোর। ঠিক আছে? হুম, এইটা তো একটা অ্যান্সার। এবার শ্রেয়া প্রিভিয়াস কিছু ডেটাতে গিয়ে দেখতে পেলো যে, সরি, দেবশ্রুতি, মানে দেবশ্রুতি ডেটা কালেক্ট করছে, শ্রেয়াকে বলেছে যে তুই বড় লোক না গরিব লোক? তখন সে বলেছে আমি পোর, গরিব লোক, আমার টাকা নেই। এবার দেবশ্রুতি তার প্রিভিয়াস কিছু ডেটা সে চেক করে দেখলো যে শেয়ার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ছিল। কেমন? তখন সে বুঝতে পারলো যে হয় সে এটা মিথ্যে কথা বলেছে, নয়তো এটা সত্যি কথা। এইটা কোনো কারণে একটা শ্রেয়া চুরি টুরি করে অ্যাকাউন্টে জমিয়েছিল। এই যে ডেটাটাকে আমি স্কুটনি করলাম, এটাকে ক্রস চেক বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ক্রস চেক। এছাড়াও স্কুটনি মানে আমি ডেটাকে কালেক্ট করলাম প্রথমে, সেগুলোকে আমাকে ঠিকঠাক দেখতে হবে। তোমরা এই বছর, এই এই যে আমি একটু আগে একটা ইন্টার্নশিপের কথা বললাম, সেটা করতে গিয়ে একবার আমাদের স্যার, স্যার একজন প্রফেসর, উনি প্রেজেন্টেশন দিচ্ছেন। উনি যথেষ্ট বয়স হয়েছে উনার। বয়স, আমি আমার নিজের ল্যাপটপটা থাকলে আমি দেখাতে পারতাম, সেটা একটা কারণ নেই। আমার নিজের কাছে কোশ্চেন একটা তৈরি ছিল, তো সেখানে একজনকে কোশ্চেন করা ছিল তোমার, মানে সেখানে কয়েকটা জিনিস ছিল। এজ, হুম, তুমি স্টুডেন্ট নাকি বিবাহিত, ম্যারিড আনম্যারিড, এইরকম কিছু ছিল। সিঙ্গেল না তুমি এরকম। এজ কেউ দিয়ে দিয়েছে 100। বুঝতে পেরেছো? মানে আমরা তো জানি না কে কে সেই অ্যান্সারটা দিয়েছে, তাই না? অ্যান্সার তো যে কেউ দিয়েছে। তো সেই ডেটাটা যখন আচ্ছা দাঁড়াও, আমার কাছে একবার গুগল ফর্ম একবার কি হয় কেউ দেখেছো এ পর্যন্ত? হুম, হ্যালো, হ্যাঁ, গুগল ফর্ম দেখেছো? আরে বাকিরা চুপ হ্যাঁ, কেন? আর কে দেখেছে? আচ্ছা ঠিক আছে, আমার এই ইমেলটাতে আহ সবাই হয়।
এক্সাম দিয়েছে আমাদের বলতে হবে। আর দিয়ে করতে হবে তো? ওকে, গুগল ফর্ম একটা দেখাই দাও, মজা লাগবে যদি আছে আমার কাছে। আচ্ছা বাদ দাও, আজকে এত টাইম নেই, শরীর খারাপ, মানে পড়ার থেকে কাশি বেশি শুনবে, এত টাইম নেই, বাদ দাও, পরে দিয়ে একদিন আমি দেখাবো গুগল ফর্মের ডেটা কালেকশন। তো যেটা বলছিলাম, it is a scrutiny of data. After collection of data, it is important to cross-validate each and every response in order to make a fair and uh, proper analysis for এত ঘেঁটে দিয়েছি বোঝা যাচ্ছে না। For example, if a person with less income claims to own a car, he or she should be cross-verified as the data seems inconsistent in this way. A process of data cleaning, ডেটাকে আমাকে ক্লিনিং করতে হয়। মানে আমি এটা আগের দিনই বলেছিলাম বোধহয়। আমি কালেক্ট করার পরেও মানুষ যা পাত্তা আমাকে অ্যান্সার দিতে পারে বন্ধুরা। তাদের কাছে এতটা ইম্পর্টেন্স নেই না, এটা তো আর সরকারি টাকা পাবে না, সে ঠিকঠাক করে দেবে। তোমার সার্ভে কিছু ভুলভাল হলে তার কি যায় আসে? সেই কারণে মানুষ কিন্তু অনেক ভুলভাল দিতে পারে। যাই হোক, এই হচ্ছে স্কুটনি অফ ডেটা। এবার সরাসরি চলে আসি প্রেজেন্টেশন। মানে আমরা তো ডেটা কালেকশন করলাম, ডেটা কালেকশন করে তাকে অ্যারেঞ্জ করলাম, স্কুটনি করলাম ঠিকঠাক করে, দিয়ে অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? অ্যানালাইসিসের মেথড তো অনেক কিছু ব্যাপার, সেসবে যাওয়ার দরকার নেই, তোমরা যাবে না কোনোদিন। তো এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট করতে হবে, রিপ্রেজেন্টেশন অফ ডেটা। হুম, তো সেটা হচ্ছে টাবুলার রিপ্রেজেন্টেশন অফ ডেটা, আমাকে টেবিল আকারে প্রকাশ করতে হয়। তার কিছু নিয়ম কানুন রয়েছে। তোমাদের কি এটা আছে এই টপিকটা? হ্যাঁ আছে। আচ্ছা, এ টাইটেল গিভস এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য contents of the table, একটা আমাকে টাইটেল দিতে হবে। Stuff in the extreme left part of the table describing the nature of the rows, প্রত্যেকটা রো সম্বন্ধে আমাকে দিতে হবে। এই ব্যাপার এক্সারসাইজ এগুলো রিডিং মেরে নিও। হ্যাঁ, আমি এই একটা স্যাম্পল দেখাচ্ছি, এটা একটা স্যাম্পল দেখো, আমি টেবিল আকারে দিয়েছি। ওকে, এখানে আইটেম গুলো আছে, এরিয়াতে মিলিয়ন হেক্টার, কত করে হয়েছে কি যেন বলে, ফসল উৎপাদন হয়েছে সেটা রয়েছে, তার পার্সেন্টেজ বের করেছি, ঠিক আছে? নিচে একটা টাইটেল ডিসক্রিপশন দিয়েছি, ডিসক্রিপশন। এখন এই টেবিল, তুমি বুঝতে পারছি, যারা একটু বোকা মানুষ, অঙ্ক বোঝেন না, পড়তে জানেন না, তাদেরকে আমরা কি করে বোঝাবো? তাদের জন্য যেটা, সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। আমরা গ্রাফ আকারে বোঝাবো সহজ করে। মানে তুমি বলবে কেন, সেটা বুঝতে পারবে, এটা কি করে বুঝতে পারবে? আচ্ছা দেখো, তুমি একটা টেবিল বানালে, তার এতগুলো কলাম করলে, কলাম করে সেগুলোর এত এত পার্সেন্টেজ অঙ্ক করলে, এবার তুমি বাড়ির লোককে বোঝালে, মা এই ধরো একটা ছোটবেলায় সেই করেছো না, কি যেন বলে, উম, ওই সে লেখচিত্রের গ্রাফ ট্রাফ ছিল যে, ধরো তুমি তোমার বাড়ি গিয়ে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তুমি বললে, মা এরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার পায়, লক্ষ্মী, আমি লিখে দিলাম। তারপরে এটা তুমি লিখলে, লক্ষ্মী ভান্ডার পায় না এরকম পাবলিক, যারা পায় না। আর এটা তুমি লিখলে, যারা অ্যাপ্লাই করেনি, নট অ্যাপ্লাই। তো এর দ্বারা সহজেই লোকে বুঝতে পারবে। এত কিছু যিনি অঙ্ক টঙ্ক বোঝেন না, যিনি, এখনই খাওয়া হবে, কে, তার খিদা পেয়ে গেছে? মানুষ, মানুষ না পশু সে? 10টা 8, আমি যাচ্ছি 5 মিনিট পরে, দাঁড়া। আচ্ছা, আহ, কি যেন বলছিলাম, হ্যাঁ, তো এটা খুব সহজেই বোঝা যাবে তাদের কাছে, যে না এইটা এত বড়, এর মানে এরা সবচেয়ে বেশি লোক লক্ষ্মী ভান্ডার পায়, এবং তার থেকে খুব কমজন আছে যারা পায় না, তার থেকেও একদম কমজন আছে যারা আদৌ অ্যাপ্লাই করেন। খুব সহজে বুঝতে পারবে। এখানে আমি যদি সংখ্যা লিখতাম, যত সহজে মানুষ বুঝতে মানে পারতো কি পারতো না, এখানে তার থেকে বেশি বুঝতে পারবে আমি যদি সব বই আলাদা রং রং করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। হুম, তাই তো। হ্যাঁ। হুম, তো তার অনেকগুলো মেথড রয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে লাইন ডায়াগ্রাম, কোথায় কোথায় লাইন ডায়াগ্রাম ইউজ হয়,
হয় না সেগুলো দেখবে। হুম, রিপ্রেজেন্টেটিভ অফ টাইম সিরিজ ডেটা, আমি টাইম সিরিজ আগের দিন পড়িয়েছি, যেগুলো টাইমের সঙ্গে সঙ্গে ভেরিফাই হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। টাইম সিরিজ ডেটা রিপ্রেজেন্টেটিভ ক্ষেত্রে লাইন ডায়াগ্রাম, হুম, মাল্টিপল টাইম সিরিজ ডেটা ক্যান বি কম্পেয়ার করতে পারি। এটা হচ্ছে টাইম সিরিজ ডেটার ক্ষেত্রে আমরা এটাকে বলছি কি লাইন। প্রত্যেকটাতে আমরা একটা একটা পয়েন্ট নিয়েছি, সেই পয়েন্ট গুলোকে পরে ছুটে দিয়েছি। এগুলো তোমাদের কোনদিন করতে হবে না হয়তো। হ্যাঁ, তো এটাকে বলছি আমরা লাইন ডায়াগ্রাম। ওকে, এই দেখো প্রত্যেকটা টাইমের সঙ্গে ভেরিফাই করে চেঞ্জ হচ্ছে। মাল্টিপল ডায়াগ্রাম মানে কি, সেও টাইম সিরিজের ক্ষেত্রে তখন মাল্টিপল টাইমের উপর ডিপেন্ড করে, মানে একটা টেবিলের মধ্যে আমরা হয়তো দুটো জিনিস, আহ, এই দেখো এক্সপোর্ট বোঝাচ্ছে আর ইম্পোর্ট, কতটা আমাদের এক্সপোর্ট হয়েছে কতটা আমাদের ইম্পোর্ট হয়েছে, দুটো জিনিসকে একটা টেবিলেই বোঝানোর চেষ্টা করেছি। হুম, আচ্ছা, তারপরে এটা দেখো, এটা এটা আরো মাল্টিপল, এগুলো চাইলে পড়তে পারো ইন্টারেস্টিং লাগলে, আর নাহলে স্যাররা যতটুকুনি করিয়েছেন ততটুকুনি করবে। ধরো ইন্ডিয়া, হুম, ইউএসএ, ইউকে, বাংলাদেশ, চায়না, তাদের ফসলের উৎপাদনটা একসঙ্গে একটা টেবিলের মাধ্যমে আমরা প্রেজেন্ট করেছি, তো এটাকে আমরা মাল্টিপল লাইন ডায়াগ্রাম বলছি, রাইট? অ্যান্ড দেন হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম। ওকে, বার ডায়াগ্রাম মানে সে ছোটবেলা থেকেই করে আসতো, ক্লাস 9-10ও স্ট্যাটিস্টিক্স ছিল, স্ট্যাটিস্টিক্স আমরা অনেক আগে থেকেই পড়েছি কিন্তু সেটা আমরা সিরিয়াসলি নিইনি। হুম, ফসল উৎপাদন, চাল উৎপাদন, তোমার হচ্ছে এই আমার থালাটা দিয়ে বার আমি যাচ্ছি, নিয়ে আয় বাড়ি। থালা আমি নাই বলে অমানুষের মতো ভাতটা ঢেলে দিবি নি, অন্তত থালাটা ধুবি, আগে 2 টাকা নিবি, তরকারিটা গরম করবি আর এটা নিয়ে চলে আসবি, সব এঁচোড়টা এখানে নিয়ে নেবো। আচ্ছা, শুনতে পাচ্ছ? যাই হোক, বার ডায়াগ্রাম আমরা ক্রস সেকশনাল ডেটার ক্ষেত্রে ইউজ করবো, হ্যাঁ, যেগুলো প্লেসের উপর ভেরিফাই করছে। তো পাঞ্জাবে কত টন ফসল উৎপাদন হয়েছে, চাল উৎপাদন হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা স্টেটে এরকম আমি করেছি, এটাকে বার ডায়াগ্রাম বলছি। দেন মাল্টিপল বার ডায়াগ্রাম, একই ব্যাপার, একটা টেবিলের মধ্যে আমরা অনেকগুলো একে প্রেজেন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে, ক্রস সেকশনাল ডেটার ক্ষেত্রেই করছি আমরা। তারপরে ডিভাইডেড বার ডায়াগ্রাম মানে একটাই বারের মধ্যে আমরা, মানে ধরো ইন্ডিয়ার আমি আলাদা কালার আমরা এগুলো দেওয়া আছে, হুম, সেগুলো একটাই বার ডায়াগ্রামের মধ্যে 2010 সালে এগুলোতে কত 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 উৎপাদন হয়েছে সেটা, 2011 সালে এগুলোতে কত কত উৎপাদন হয়েছে সেটা। হুম, এত জটিল সম্ভবত তোমাদের নেই, যদি থাকে আমি একটু টেনে দিচ্ছি, মানে আমার শরীরটা খারাপ বলেও, মানে বেশি ভাট মুখ থেকে আমার নিজের আহ, কাশি বেশি শুনতে পাবে তোমরা, যাই হোক, তো সেই কারণে একটু টেনে দিচ্ছি বাবা, তোমরা যদি না বুঝতে পারো আমাকে নেক্সট ডেতে বলবে, ঠিক আছে? আর নিজের সিলেবাস বা স্যারদের নোটস অবভিয়াসলি দেখবে, আমাকে বোধহয় পাঠিয়েছিল তোমাদের স্যারের নোটসটা, আমার আমি অজ্ঞ বুঝতে, এবং আমি খুলেও দেখিনি যদিও খুব একটা ওটা। তো এমন কিছু টপিক যদি থাকে যে, যেটা আমি তোমাদের ক্লাসের পড়ানোর বাইরে পড়িয়ে দিচ্ছি, তাহলে আমাকে অবভিয়াসলি বলবে যে দাদা এটা আমাদের দরকার নেই, কারণ অনেকটাই তো এগিয়ে গেছে, তো এখন রিলেট করতে পারবে যে কোনটা তোমার সিলেবাসের মধ্যে আর কোনটা সিলেবাসের মধ্যে নয়, ঠিক আছে? আর এমন কিছু থাকে যেটা আমি বললাম যে এমন কিছু থাকে যেটা আমি পড়াচ্ছি না, আমাকে বলবে, আর যেটা এক্সট্রা পড়ে দিচ্ছি সেটাও পড়বে না, বলে দেবে যে দাদা না এটা আমাদের করায়নি, এটা পড়ানোর দরকার নেই। বুঝতে পেরেছো কি বলেছি? বললাম, হ্যাঁ আমি রিপ্রেজেন্টেশনটা একটু টেনে টেনে একটু দেখিয়ে দিচ্ছি, নিজেরা দেখবে পড়বে, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবভিয়াসলি আপনি নেক্সট ডেতে বলো। তো এই তো মাল্টিপল বার ডায়াগ্রাম বললাম, পাই তো ছোটবেলা থেকে জানো, টোটালটাকে আমরা 100 ধরে সেগুলোকে উম, আলাদা আলাদা ভাষা, এগুলো আঁকা ভেরি ইজি, যদিও তোমাদের আঁকা নেই বোধহয়, মানে যদি কম্পিউটারেও আঁকতে হয় ল্যাপটপেও যদি আঁকতে হয় তাহলে এক্সেল ইউজ করবে, বা কোডিং এর কথা ছাড়ো, এত দূর তোমাদের যাওয়ার দরকার নেই। তো ইউজিং এক্সেল ভেরি ইন্টারেস্টিং জিনিস এই জিনিসগুলো, হ্যাঁ, তো আর যদি পেন্সিল রবার্টে আঁকতে হয় সেটাও ইন্টারেস্টিং অবভিয়াসলি। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে পাই চার্ট। ওকে, কে হুম, লিখছো আমারটা? হ্যাঁ, তো আমি তো বাড়ি লিখতে বলেছি মিনাল।
আচ্ছা যাই হোক। তুই জানা তালাটা রেখে। আচ্ছা, এটা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট ছোটবেলা থেকে পড়েছো, পড়ে নেবে একটু রিডিং, এগুলো জাস্ট একটু রিডিং পড়ে নেবে, হ্যাঁ। আর যদি ডেফিনেশন যেটা পড়বে বলে পরীক্ষায় মনে হয় তখন আমাকে বলবে, সহজ করে একটু লিখিয়ে দেবো না হয়। রেশিও চার্ট তোমাদের নেই, এগুলো পড়তে হবে না। বক্স প্লট বোধহয় নেই, পড়তে হবে না। বোধহয় না, অবভিয়াসলি নেই। আমরা ফিফথ সেমে এসেও এখন বক্স প্লট ঠিক করে জানি না। আচ্ছা, ওকে। নেক্সট ডে আমরা কালকে একটা ক্লাস করব। তারপরে আমি সোমবার ক্লাস করব না, মঙ্গলবারও করব না সম্ভবত, আর বুধবারও হয়তো পসিবল হবে না। আমার নিজের মঙ্গল বুধ একটু এক্সাম আছে, ইন্টারনাল আছে, সেই কারণে আমি সোমবার ক্লাসটা তোমাদের করতে পারবো না। কালকে করবে তো ক্লাস? হ্যাঁ হ্যাঁ করবো। হ্যাঁ, হ্যাঁ যদিও কালকেও আমার এক্সাম আছে, তো সে ঠিক আছে, আমি এক্সাম রাত্রে পড়িয়ে দিতে পারবো, কিন্তু সোমবারটা হবে না। সোম মঙ্গল অবভিয়াসলি হবে না। বুধবার যদি থাকি আমি বলতে অবভিয়াসলি হবে, আর না বাড়ি গেলে আমার কাছে বাড়িতে এত ইন্টারনেট নেই যে করাবো। দেন আমি শুক্র টুক্রতে হয়তো আবার করাবো। যাই হোক, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ক্লাসে পড়িয়েছে, ভেরি ইজিলি এগুলো দেওয়া আছে, একবার রুলস গুলো রিডিং মারবে। হুম, এই ছোট ছোট ফর্মুলা গুলো একটু পড়ে নেবে আমি সম্ভবত। আচ্ছা, আর একটা জিনিস, যেটা তোমরা তো সেকেন্ড ব্যাচ, বোধহয় সেকেন্ড না থার্ড ব্যাচ, তো পারলে একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কালেক্ট করে নিও। ইন্টারনাল প্লাস মেন এক্সামের প্রিভিয়াস ইয়ারটা করে নিও কালেক্টটা, দিলে আমি প্রিভিয়াস ইয়ার গুলো পড়িয়ে দেবো। আর প্রিভিয়াস ইয়ার দিকে বুঝতে পারবো যে তোমাদের কিরকম টাইপের কোশ্চেন পড়বে। হুম, তো কলেজের এর আগের সেমিস্টার গুলোর প্রিভিয়াস ইয়ারের এই পেপারটার কোশ্চেন গুলো একটু কালেক্ট করে নিও ততদিন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের এগুলো একটু পড়বে, ক্লাস লিমিট কি জিনিস, ক্লাস বাউন্ডারি কি জিনিস, তার এক্সাম্পল সহ খুব সুন্দর করে দেওয়া আছে, পিডিএফটা বোধহয় গ্রুপেও শেয়ার করে দিয়েছে। এইগুলো কিন্তু একটু দেখে নিও। দেখে নিও মানে আমি না বুঝতে পারলে আমি নিজেই কালকে করাবো, তার আগে তোমরা একটু দেখে রাখলে সুবিধা হয়, তাহলে তোমাদের মতো করে আমি তখন একটু এগিয়ে যেতে পারবো। আর না হলে আমাকে কাল আবার খুলে এগুলো একটা একটা ধরে বোঝাতে হবে। যদি বুঝতে পেরে যাও তাহলে আমি একবার স্কিপ স্কিপ মেরে যাবো, আর যদি না বুঝতে পারো আমি অবভিয়াসলি কালকে বোঝাবো, কিন্তু নিজেরা একটু রিডিংটা পড়বে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আ- আচ্ছা, ক্লাস বোঝা গেল নাকি বোঝা গেল না বলো শেষে। সুস্মিতা, তুমি বলো ফার্স্ট। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ আবার দাদা বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই স্যার বলছো, এটা শুনলেও পাবলিক হাসবে। যাই হোক, আচ্ছা শ্রেয়া, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। বোঝা গেছে বলতে হবে এরকম কোনো মানে নেই। না বুঝতে পারলে অবভিয়াসলি বলতে পারো। হুম, মানে না না আমি বুঝতে পেরেছি। আমি খারাপ ভাববো সেরকম কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি আমার পুঁথিগত বিদ্যা থেকে একটুখানি জানি, কোনো কারণে পরিচিতি মারফত তোমাদেরকে আমার সেটা, মানে আমার জানাটা শেয়ার করার সুযোগ হয়েছে, সেইটুকুনি আমি তোমাদের শেয়ার করছি। তাতে আমার নিজের একটু এক্সপিরিয়েন্স হবে, তোমাদেরও লাভ হবে এটুকুই। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট লাভ এটুকুই, মানে আমার অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট এটাই লাভ, যে আমার নিজের বেসিক জিনিসগুলো হ্যাঁ, হ্যাঁ দিয়ে দে। তো অ্যাকচুয়ালি আমার বেসিক জিনিসগুলো আমার নিজেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর তোমাদেরকেও সেটা আমার প্রোভাইড করা হয়ে যাবে। তোমাদের হেল্পফুল হবে আর আমার নিজের প্র্যাকটিস হবে। এটুকুনি আমার অ্যাটলিস্ট লাভ। আমি সেভাবে কাউকে কোনোদিন পড়াই, মানে কাউকে কোনোদিন দূরের কথা, আমি এই আমার কলেজেই নয়, অ্যাকচুয়ালি ডে কলেজে ভর্তি হয়েছিল তারা প্রথমে, তাদের মধ্যে একজন এখন বোধহয় সিইউতে করছে, আবার একজন আমাদেরই কলেজে এসে গেছে, জুনিয়র। তো তারা দু তিনজন এরকম জাস্ট আমাদেরকে পড়াতে বলেছিল, সেও এরকম একজনের পরিচিতি মারফত, একটা বোনের পরিচিতি মারফত আমাকে, তো তাদেরকে আমি পড়িয়েছিলাম মানে এই ফার্স্ট সেমিস্টারেই তাকে পড়িয়েছিলাম। তার এক্সাম আছে, এখন পড়ানো বন্ধই আছে। আমি সেই গ্রুপটাতেই অ্যাড করেছিলাম তোমাদেরকে। ওই জন্য আমি নতুন গ্রুপ একটা ওপেন করে দিলাম, কারণ ওখানে তার এক্সাম আছে, সে তার প্রবলেম পাঠাবে, কখন কাকে ক্লাসের কথা বলছি বুঝতে পারবে। তো তাকে একটু পড়িয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু মিলে, আর এই তোমাদের কি বোঝাচ্ছি, না হলে সেভাবে আমার কাউকে লাইফে পড়ানোর এক্সপিরিয়েন্স নেই, আর টিউশন ফিউশন করিও না আমি। কারণ কি, পছন্দ করবে না বাড়ির লোক। হম, তো সেই জায়গা থেকে